আসসালামু আলাইকুম। শুরু করছি পরিযান পর্ব ৯। মেঘেদের শব্দে উথাল-পাথাল ধরণী। সূর্য লুকিয়েছে ছাইরঙা মেঘের আড়ালে। বৃষ্টি হচ্ছে খুব বেশি না। তবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ভিজে যাবে। ছাউনির নিচে দাঁড়িয়ে শায়েরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে আছে পালক। খাবারের তদারকি করছে শায়ের। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সব কাজ করছে। কপাল বেয়ে ঝরঝর করে পানি পড়ছে। হাত দিয়ে বারবার পানি ঝাড়ছে সে। শায়েরের বিরক্তি ভাব দেখে মৃদু হাসল পালক। যদি অসুখ করে বৃষ্টিতে ভিজে। এই ভেবে মুখটা কালো করে ফেলে পালক। তবুও মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ও। সাদা পাঞ্জাবিতে আবৃত পুরুষটি বড্ড আকর্ষণ করছে ওকে। মিস পালক সরকার, অত দেখো না। পুরুষটি মুসলিম। মায়া বাড়িয়ে লাভ নেই। অন্তরপুরে ছাই হয়ে যাবে যে। ঘাড় ঘুরিয়ে রুমির দিকে তাকালো পালক। রুমি ঠোঁট টিপে হাসছে। তার মানে রুমি কিছুটা বুঝেছে। শায়েরের দিকে তাকিয়েই পালক বলল, ভালো লাগাটা ধর্ম দেখে হয় না, মানুষ দেখে হয়। বুঝি না এই গ্রামে এসে সবার হলো কি? নাইম, শেখর, আসিফ, তুই। তবে তোর কথাটা আলাদা। এটা সম্ভব না। আমি সম্ভব করতে চাইও না। তাহলে ওভাবে দেখছিস কেন? পালক দীর্ঘশ্বাস ফেলে বলে, কদিনই তো আছি, দেখলে তো কোনো দোষ নেই। নিজের কাজে মন দিল পালক। রুমি আর কথা বলল না। মেয়ে মানুষ অদ্ভুত, কখন কাকে নজরবন্দি করে ফেলে তা বোঝার উপায় নেই। কাজ শেষ করে সবাই একসাথে এক নৌকাতে এসেছে। সাথে শায়েরও ছিল। জমিদার বাড়িতে ফিরে সবাই তাদের ঘরে গেল। পালকরা ওদের ঘরে গিয়ে চমকে গেল পরীকে দেখে। পালঙ্কের উপর বসে পা দোলাচ্ছে। ওদের দেখেই নেমে এক কাছে এগিয়ে এসে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠস্বর টেনে বলল, আপনারা শহরে ফিরে যাবেন কবে? আকস্মিক প্রশ্নে চমকালো ওরা। পালক বলল, কেন বলো তো? যত তাড়াতাড়ি চইলা যাইবেন ততই ভালো। এই গ্যারামটা বেশি ভালো না। মরণ সবখানেই খাড়াইয়া থাহে। আবার চমকে যায় ওরা। মিষ্টি খানিকটা রাগ মিশ্রিত কণ্ঠে বলল, কি সব আবোল তাবোল বলছো তুমি? আসার পর থেকেই দেখছি আমাদের দেখতেই পারো না তুমি। আমরা তো ইচ্ছে করে এখানে আসিনি, আনা হয়েছে। মেহমানদের সাথে কিরকম আচরণ করতে হয় জানো না? ভালো না লাগলে বলে দাও, চলে যাব। এভাবে অপমান তো আসিনি আমরা। আর আমরা বয়সে তোমার বড়, তাও এভাবে কথা বলবে? মিষ্টির কথায় হাসলো পরি। বলল, আপনাকেও ভালো লাইগাই কইতেছি। আর কি কইলেন? বয়সে বড়? অন্যায় করলে আমি আমার বাপরেও ছাড় দিব না। যাই হোক, অন্দরে পুরুষ ঢোকার মানা, এইটা তো জানেন। তারপরও দুই ডাক্তার সাহেব আইছিল। আমার হাতে পড়ে নাই, ভাগ্য ভালো। মেহমান বইলা ছাইরা দিলাম। সাবধান কইরা দিয়েন। আর তাড়াতাড়ি চইলা যান। আমি রাইগা গেলে ভালো হবে না। আমি বয়স দেখা না, মানুষ দেখা সম্মান দেই। পরে বের হতে গিয়েও ফিরে এসে মিষ্টির সামনে দাঁড়ালো। বলল, বয়স কম কিন্তু রক্ত গরম। কথাটা বলার সময় চোখ থেকে আগুন ঝরছে পরীর, যেন ভস্ম করে দেবে মিষ্টিকে। পরী চলে যেতেই রাগটা বাড়ল মিষ্টির। কি তেজ! ওরা এসেছিল বলে এত রাগার কি আছে? পালক একটু ভেবে বলল, এই মেয়ের রাগটা তোর কাছে অস্বাভাবিক মনে হলেও আমার কাছে স্বাভাবিক। কারণ আমি বেশ বুঝতে পারছি এই মেয়েটা পুরুষ মানুষ বিশ্বাস করে না। এই দিক দিয়ে খুব কঠোর ও। তোর এমনটা কেন মনে হচ্ছে? আর ছেলে মানুষদের এত অপছন্দ কেন করে পড়ি? রুমির প্রশ্নে পালক বলল, ঘৃণাটা হয়তো ওর বাবার থেকেই শুরু। দ্বিতীয় বিয়ে আর পরীর বড় বোন সোনালিও এর মধ্যে হয়তো আছে। অন্য কোনো কারণও থাকতে পারে। তবে আমি এটা বুঝেছি যে পরী ওর বড় বোনকে অনেক বেশি ভালোবাসে। এজন্য ও মরিয়া হয়ে গেছে ওর বড় বোনকে খোঁজার জন্য। ভালো রহস্য উদ্ঘাটন করেছিস তুই। অনেকটাই বের করেছি। এই বাড়িটা অনেক অদ্ভুত। এতগুলো ঘর পড়ে আছে অথচ সব বন্ধ। সবচেয়ে বড় কথা হলো পরীর কাকাকে অন্দরে ঢুকতে দেওয়া হয় না কেন? আর এত বয়স হওয়ার পরও তিনি বিয়ে কেন করছেন না? আর দেখ, পরীর মা অসুস্থ থাকা সত্ত্বেও পরী একটিবারও মায়ের ঘরে গেল না। অথচ পরীর চোখে আমি ওর মায়ের জন্য ভালোবাসা দেখেছি। এর কারণ কি? পরী ইচ্ছে করে যায় না, নাকি পরীর মা চান না তার মেয়ে আসুক?
পালকের কথাটা ভাবাচ্ছে ওদের দুজনকে। কিছু তো একটা গন্ডগোল আছে এই বাড়িতে। নিজের রাগ দমিয়ে মিষ্টি বলল, সবকিছু ধোঁয়াশার মধ্যে রেখেছে কেন ওরা? কি জানি, তবে আমার মনে হয় সব প্রশ্নের জবাব একমাত্র পরীর মা দিতে পারবে। একটু চুপ থেকে পালক আবার বলে উঠল, আজ পরী পুরুষ মানুষকে বিশ্বাস করে না ঠিকই, কিন্তু এমন একদিন আসবে যে ও নিজেই এক পুরুষের এমনভাবে আসক্ত হবে, তাকে ছাড়া ওর নিঃশ্বাস নেওয়া কঠিন হবে। আর কোনো কথা কেউ বলল না, যে যার কাজে মন দিল। এসব নিয়ে ভেবে লাভ নেই, ওরা কদিনেরই বা অতিথি মাত্র। ভেলা নিয়ে বের হয়েছে বিন্দু, ওর বাবা মহেশ এসেছে, সাথে সাথে চন্দনা ঝগড়া শুরু করে দিয়েছে। ঝড়ে আটকে গিয়েছিল মহেশ, তাই আসতে পারেনি। আর এ নিয়ে এলাহি কাণ্ড শুরু করে দিয়েছে চন্দনা। বিন্দু থাকতে না পেয়ে চলে এসেছে। একটু এগিয়ে যেতেই সম্পানের নৌকা দেখা গেল। বিন্দু তাকিয়ে রইল সেদিকে। নৌকার ভেতর লোক ছিল বিধায় দুজনের কথা হলো না। সম্পান ঝুঁকে একটা শাপলা তুলে ছুঁড়ে দিল। বিন্দু খপ করে ধরে নিল সেটা। মুখে হাসি ফুটিয়ে তাকিয়ে রইল সম্পানের দিকে। শাপলাটা হাতে নিয়ে সে ঘুরে বেড়ায় তলিয়ে যাওয়া গ্রাম। পরি নিজের ঘরে বসে আছে, রাগ কমেছে ওর। নাইম শিখরকে ধরতে পারলে ও কি যে করত। ওর কাছে ভালো পুরুষ মানুষ দুইজন, একজন সম্পান আরেকজন হলো রাখাল। বাকিদের ও ঘৃণা করে। এসব ভাবতে ভাবতে পরি দোতলা থেকে নিচে নেমে এলো। আনমনে এগিয়ে গেল বৈঠক ঘরের দরজার দিকে। দরজার হাঁক করে খোলা ছিল। ওখান থেকে শায়েরের ঘরটা দেখা যায়। বারান্দায় থাকা কাঠের চেয়ারে হেলান দিয়ে ঘুমাচ্ছে শায়ের। থমকে দাঁড়ালো পরি। হঠাৎ করে ওর মনে পড়ল যে এই মানুষটাকে দেখলে ওর রাগ হয় না। কারণটা পরির অজানা। ঘুমন্ত মানুষটার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে পরি। আচমকা হাতে টান পড়তেই সরে এলো সে। গালে থাপ্পড় পড়তেই হুঁশ ফিরে পেল সে। মালা রেগে বলে, ওইখানে কি করস? তোরে মানা করি নাই? মালার কথায় উত্তর না দিয়ে পরি মালার হাত দুটো ধরে বলল, আম্মা, আপনারে তো অনেক জ্বর, আহেন ঘরে তো ডাক্তার আছেই। মালা হাত ছাড়িয়ে নিয়ে বলে, তোর এত ভাবতে হবে না, যা ঘরে যা। মালার ধমকে পরি রাগ করে নিজের ঘরে চলে গেল। দরজা খুলে রাখার জন্য কুসুমের গালেও পড়ল একটা। মালা অনেক বকাবকি করলেন কুসুমকে। নিজের ঘরে বসে রাগে ফুঁসছে পরি। মায়ের এই একটা স্বভাব ভালো লাগে না পরির। মালার যতই অসুখ হোক না কেন কখনই পরীকে তার কাছে ঘেঁষতে দেন না, এমনকি তার ঘরে যাওয়ার অনুমতিও পরীর নেই। এমন কারণে কোনো মানে আছে? এজন্য পরীর খুব রাগ হয়। শাপলা হাতে বিন্দু আসতেই পরীর ধ্যান ভাঙে। বিন্দু হাসি মুখে সে এসে বলে, আসুস কি বা পরি, সব ঠিকঠাক তো? হ বয় এখানে। তোর খবর কি? আর মাঝি? সবই ভালা, তবে আহার সময় দেখলাম সাহের দাদা শুইয়া আছে। জিগাইলাম, কইল জ্বর আইছে। আহারে, মানুষটা বড্ড ভালো। কেউই নাই এখন, দেখবো কেডা? পরি চমকে তাকালো বিন্দুর দিকে, বলল, জ্বর হইছে মানে? চল তো দেখি। বিন্দু পরীকে বাধা দিয়ে বলল, পাগল তুই, জেরি দেখলে তোরে মারবো। পরি একটু ভেবে বলল, তুই এক কাজ কর, বাটিতে কইরা পানি আর কাপড় নিয়া পট্টি দে, আমি ওষুধ আনতাছি। বিন্দুকে পাঠিয়ে পরি ছুটে গেল পালকের কাছে। জ্বরের ওষুধ চেয়ে নিয়ে বিন্দুকে দিয়ে পাঠায়। পালক ভেবেছিল মালার জন্য পরি ওষুধ নিচ্ছে, কিন্তু বারান্দায় আসতে ওর কাছে সব পরিষ্কার হয়ে গেল। পালক ভাবতেও পারছে না যে পরি শায়েরের কথা ভাবছে কেন। ওখানে বেশিক্ষণ থাকলো না পরি। মালা দেখলে রাগ করবে। দোতলায় উঠে পালকের পাশ কাটিয়ে যাওয়ার সময় পালক বলে উঠল, আমি যতদূর জানি তুমি পুরুষ মানুষ পছন্দ করো না, তাহলে ওই ছেলেটার জন্য এত কিছু করছো কেন? উত্তরটা দিতে পারল না পরি। নিজেকেও সে একই প্রশ্ন করে পরি করেছিল, কিন্তু উত্তর খুঁজে পাচ্ছে না। তাই ও নিজের ঘরে চলে গেল। পালক আগের মতো দাঁড়িয়েই রইল। আশ্রয় কেন্দ্রের পৌঁছানোর সাথে সাথেই মিষ্টি গিয়ে নাইম আর শেখরকে ধরল। রেগে বলল, তোরা কি কখনই মানুষ হবি না? শেখর মজা করে বলল, কোনো সন্দেহ আছে? গাধা একটা, পরে জেনে গেছে তোরা কাল রাতে ওর ঘরে গিয়েছিলি আর আমাদের হুমকি দিয়েছে যাতে তাড়াতাড়ি চলে যাই। নাইম অবাক হয়ে বলে, কি? পরি জানলো কিভাবে? কাল রাতে তো পরি বাড়িতেই ছিল না।
নাইম শেখর বাদে সবাই চমকালো। নাইম বলল, কালকে আমরা পরীকে দেখতে পারিনি, কারণ পরী অন্দরে ছিল না, বাইরে ছিল। কিন্তু কোথায় গিয়েছিল তা জানি না। আর পরী যদি থাকতো তাহলে আমরা ধরা খেতাম। সবাই বেশ অবাক হয়ে গেল। রুমি বলে, তাহলে পরী বুঝলো কিভাবে যে তোরাই এসেছিলি? পালক বলল, এইটুকুই বয়সে যথেষ্ট বুদ্ধির অধিকারী হয়েছে মেয়েটা। আর পরী এটাও বুঝেছে যে তোরা দুজন এসেছিলি। ওসব বাদ দে, চল আমরা চলে যাই। আমরা এই জায়গাটা সুবিধার মনে হচ্ছে না, বিপদ হতে পারে। মিষ্টির কথায় নাইম বলল, আমরা কেন যাব? কাজে এসেছি, কাজ শেষ করে তারপর যাব। তাহলে পরীর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। নাইম জবাব দেওয়ার আগেই পালক বলল, মিষ্টি ঠিক কথা বলেছে নাইম। পরীর কথা মাথা থেকে বের করে দে, তাহলে আমাদের সবার ভালো। পরীর মধ্যে কিছু একটা আছে, গোপন কোনো রহস্য, যার জন্য ও নিজেকে শক্তিশালী মনে করে। তাই আমাদের ভালোর জন্য হলেও এসব চিন্তা বাদ দে। নাইম কথা না বলে স্থান ত্যাগ করলো। তবে ওর চিন্তা তরতর করে বেড়ে গেল। সবখানে এত রহস্যের গন্ধ কেন? এখন ওর মনে হচ্ছে এই গ্রামটাই রহস্যজনক। কারো মুখে জমিদার বাড়ির কোনো কথা শোনা যায় না, ভালো মন্দ কোনো কথা না। জানার আগ্রহ আরো বাড়ছে নাইমের। কিছু তো একটা গোপন তথ্য আছে এই বাড়িতে। কাজ শেষ করে ফিরতেই শায়েরের মুখোমুখি হয় নাইম। আপনার জ্বর এখন কেমন? বিগলিত হেসে শায়ের জবাব দিল, কাজের মানুষ আমি, জ্বরের কথা ভাবলে হবে? নিজের শরীরের কথাও ভাবতে হবে। কালকে বৃষ্টিতে ভেজা আপনার উচিত হয়নি। এই সময় একটু সাবধানে থাকবেন। আচ্ছা, থাকবো। শুনুন। শায়ের চলে যেতে গিয়েও দাঁড়ালো। নাইম বলল, এই বাড়ির ভেতরে বোধহয় অদ্ভুত সব ঘটনা ঘটে। আমার বন্ধুরা তাই বলল। আপনি কি কিছু জানেন? আমার জানা মতে জমিদারের 3 কন্যা আর 1 পুত্র এবং 2 বউ। আর একটা ভাই আছে। বাড়িতে কাজের লোক আছে, পাহারাদার আছে। আর কি জানতে চান? নাইম আমতা আমতা করে বলল, মানে পরী? এই নামটা ভুলে যান। গ্রামের প্রায় সব মানুষ পরীকে চিনলেও স্বীকার করে না। আপনিও তাই করুন, ভালো হবে। এর বেশি কিছুই আমি জানি না, আর আপনি জানার চেষ্টাও করবেন না। কথাগুলো গম্ভীর কণ্ঠে বলল শায়ের। নাইমের অদ্ভুত লাগলো শায়েরের কথাগুলো। এভাবে বলল কেন? ও, শায়ের তো জমিদারের লোক, যদি সবাইকে বলে দেয়। ইস, ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। রাতের বেলা ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা নাইম কল্পনাও করতে পারেনি। রাতে খবর এলো বাগানবাড়িতে একজন অসুস্থ হয়ে পড়েছে। কোনো কিছু না ভেবে নাইম একজন মাঝিকে নিয়ে একাই গেল। তবে ফেরার পথে হলো সমস্যা। অন্ধকারের মধ্যে কেউ শক্ত লাঠি দিয়ে আঘাত করে নাইমের মাথায় পেছনে। পড়ে গেল নাইম, ব্যথায় গোঙাতে লাগলো। মাথা থেকে রক্ত বের হচ্ছে কিনা অন্ধকারে দেখা যাচ্ছিল না। অজ্ঞান না হলেও সবকিছু ঝাপসা দেখছে সে। এভাবেই কিছুক্ষণ কেটে গেল, তবে কেউ এলো না। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। আর কিছুক্ষণ পর হয়তো ও মরে যাবে। ঠিক তখনই হাজির হলো শায়ের। হারিকেন হাতে নিয়ে কাছে আসতেই দেখলো নাইম বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। শায়ের ছুটে গেল, চিৎকার করে কাউকে ডাকলো। সবাই ধরাধরি করে নাইমকে বাড়িতে নিয়ে এলো। আসিফ আর শেখর মিলে নাইমের মাথায় ব্যান্ডেজ করে দিল। আঘাত তত গুরুতর না, রক্তও বেশি বের হয়নি। নাইমের জ্ঞান এখনো আছে। ও ভাবছে কে করতে পারে কাজটা। পরী হয়তো, কারণ ওর জানা মতে রাতে পরী বের হয়। আবার ভাবছে শায়েরও হতে পারে, কারণ আজকে শায়েরের কথাগুলো ভালো লাগেনি। তাহলে শায়ের ওকে বাঁচালো কেন? যাতে নাইমের সন্দেহ না হয়, সেজন্যই কি?